২০২২ সালে বাংলাদেশ যখন দক্ষিণ আফ্রিকা সফরে গেল, তখনও পর্যন্ত বাংলাদেশ এই দক্ষিণ আফ্রিকায় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জেতে নাই। এমনকি কয়েকটা অ্যাসোসিয়েট কান্ট্রির বিপক্ষেও এই দেশে বসে বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচটা হারছে। একটা বধ্যভূমি ছিল আমাদের জন্য দক্ষিণ আফ্রিকা। খুবই স্বাভাবিক। এটা কারণ বুঝতে পণ্ডিত হতে হয় না। আমাদের তো পেস বোলিং বলে আসলে কিছু নাই। ওই বহুকাল আগে মাশরাফি আর তালহা, তারপর থেকে আর ওই অর্থে আমাদের কোনো পেস বোলিং দাঁড়ায় নাই। ফলে আপনি নিশ্চয়ই সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় গিয়ে কিছু করতে পারবেন না। কিন্তু ২০২২ সালে আমরা একটা রুদ্র রূপ দেখলাম বাংলাদেশি পেস বোলারদের। সেটা ওই সাউথ আফ্রিকা সফরেই। ওই সাউথ আফ্রিকা সফরে মূলত তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ। যদিও মুস্তাফিজের এই বিদেশের পারফরমেন্সগুলো আমরা গণনায় নিতাম না কখনো। বিস্ময়কর বোলিং করে সাউথ আফ্রিকারে ওয়ানডে সিরিজ হারালো। ওই বছরই বাংলাদেশ মাউন্ট মঙ্গানুইতে সম্ভবত আমাদের উপমহাদেশীয় দলগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, হিস্ট্রির বেস্ট সিম বোলিং প্রদর্শনী করলো। সেটা মূলত ইবাদত হোসেন। ইবাদত হোসেন বাংলাদেশের ইতিহাসে সেরা টেস্ট স্পেলটা ওখানে করলো এবং উপমহাদেশের সম্ভবত সেরা পেস বোলিং পারফরমেন্স সেনা কোনো কান্ট্রিতে বাংলাদেশ করে ফেললো। সেটা দিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালো। দেখেন, তার মানে দুটো ঘটনা ঘটলো বাংলাদেশের পেস বোলিংয়ের একটা জয় জয়াকার। এই ঘটনা দুটো উল্লেখ করে সম্প্রতি ক্রিকেট হিস্টোরিয়ান অভিষেক মুখার্জি একটা স্টোরি করছেন উইজডেনে। সেখানে উনি দেখাইছেন স্ট্যাটিস্টিক্যালি যে শুধু ওয়ানডে ক্রিকেট যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে ২০২২ সাল থেকে এ পর্যন্ত পৃথিবীর ফোর্থ গ্রেটেস্ট অ্যাভারেজের দিক থেকে পেস বোলিং অ্যাটাক হচ্ছে বাংলাদেশের, এবং ইকোনমির দিক থেকে সেকেন্ড বেস্ট পেস অ্যাটাক হচ্ছে বাংলাদেশের। বুঝতেই পারতেছেন বাংলাদেশের পেস বোলিং এখন এক ধরনের রাজত্ব করতেছে। সেইটা আসলে অভিষেক মুখার্জি ওখানে দেখাচ্ছেন মূলত স্ট্যাটিস্টিক্যালি এবং হিস্টোরিক্যালি যে কিভাবে আমরা ধাপে ধাপে এই জয়টা করছি। আমি একটু এই স্টোরিটার একটু ডিগ আউট করতে চাই যে এটা কেন হলো, কিভাবে হলো, আমরা কিভাবে এই জায়গাটায় পৌঁছাইলাম। আমরা ওই ৩টা বাঁহাতি স্পিনার, সেই ৩টা বাঁহাতি স্পিনারের যুগও তো শেষ হয়ে গেল একসময়, কোয়ালিটি বাঁহাতি স্পিনারও আর থাকলো না। ফলে আমরা ওই কাজ চালানো, বল ফালানো যে বোলিং, ওখান থেকে আমরা যে একটা পেস বোলিংয়ের রমরমা যুগে চলে আসছি, আজকে নাহিদ রানাদের যুগে চলে আসছি, তাসকিন থেকে নাহিদ রানা, এই যুগটায় কিভাবে আসলাম, এই গল্পটা একটু করব। এর পেছনে কয়েকজন, আমি বলি জীবনে কিছু না পাওয়া মহামানব আছে, সেই মহামানবদের গল্প এবং এই উত্থানের গল্পটা বলবো। আমাদের এই বঙ্গভূমির যে প্রাকৃতিক অবস্থান, প্রাকৃতিক গঠন, আমাদের যে নৃতাত্ত্বিক গঠন, তাতে আমাদের এখানে একসময় ধারণাই ছিল যে আমাদের এখানে খুব ভালো ফাস্ট বোলার পাওয়া যাবে না। পাকিস্তানে যেহেতু পাঞ্জাব আছে, পাঠানরা আছেন, পাকিস্তানে হয়তো সেনা কান্ট্রি না হওয়া সত্ত্বেও পাকিস্তানে ওদের পাওয়া ঠিক আছে, ওখানে শোয়েব আক্তার, ইন্তিখাব আলমরা জন্মাবেন, কিন্তু আমাদের এখানে হবে না। ইন্ডিয়াতেও তো বিশাল ওই পাঞ্জাবের ওই সীমান্ত আছে। তারপরেও ইন্ডিয়াতে কিন্তু আমরা দেখছি যে ৯০-এর দশকে পর্যন্ত, ৯০-এর দশকের শেষ পর্যন্ত রিয়াল ফাস্ট বোলার খুব বেশি আসতেছে না। আবেগ কুরুবিল্লা আসছিল একবার, একদম ফাটায় দাও ফাস্ট বোলার। এছাড়া আসলে সিমার আসতো, খুব ভালো ফাস্ট বোলার আসতো না। ইন্ডিয়া এত বড় দেশ এবং এত বৈচিত্র্যময় দেশ, তারপরেও কিন্তু আসতো না। ফলে সমস্যাটা শুধু নৃতাত্ত্বিক বা প্রাকৃতিক না, আসলে একটা নার্সিং লাগে। সেই নার্সিংটা আমাদের এখানে আসলে ইতিহাসে কোনোদিন করা হয় নাই। আমরা যা দু একটা ফাস্ট বোলার পাইছি, তারা মূলত নিজেদের মনের জোরে সারভাইভ করে রয়েছে। সেই প্রিন্স ভাই, বাদশা ভাইদের আমল যদি বলেন, বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনালে যে জুটিটা খেললো, সেখান থেকে শুরু করে এই মাশরাফি যুগ পর্যন্ত, মানে মাশরাফির যুগ বলতে যদি ২০১৪ সাল পর্যন্ত বলি, তাহলে ফাস্ট বোলাররা খুব অবহেলিত ছিল বাংলাদেশে। পেস বোলার তো টুকটাক আমাদের এখানে আসছেই। শান্ত ভাই, সাইফুল ভাই ছিল। সাইফুল ভাইয়ের মতো সুন্দর সিম বোলার। শান্ত ভাই যথেষ্ট জোরে বল করত। তারপরে তালহা, মাশরাফি,
তালহার ক্যারিয়ারটা লম্বা হলো না, কিন্তু তালহা মাশরাফি তো বাংলাদেশের জন্য গোল্ডেন একটা জুটি। ওরকম জোরে দুইজন দুই প্রান্ত থেকে বল করতেছে, এরপরেও আমরা পাইতে থাকছি একজন দুইজন করে টেস্টে। শাহাদাত হোসেন রাজীব, যতই আমরা ওর ব্যক্তিত্ব নিয়ে হাসাহাসি করি, অবশ্যই হাসাহাসি করার মতো ব্যক্তিত্ব ওর, কিন্তু ফাস্ট বোলার হিসাবে সে তো টেস্টে অসাধারণ ফাস্ট বোলার ছিল। একসময় তো ও ছাড়া, রাজীব ছাড়া টেস্টে আমাদের বলার মতো কোনো বোলার ছিল না। লর্ডসে 5 উইকেট নেওয়া বোলার, ফলে এমনি বোলার হিসাবে তারা নিয়ে হাসাহাসি করার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে বোলাররা আসছে, এরা কেউ ওই ট্রিটমেন্টটা পায় নাই ন্যাশনাল টিমে। মানে কোনো একটা বিচিত্র কারণে, একটা তো আছে যে একটা সময় পর্যন্ত আমরা খুব কোয়ালিটি 3টা বাঁহাতি স্পিনার মেনটেন করছি, যারা আসলে পৃথিবীর যে কোনো সারফেসে ভালো বল করার সামর্থ্য রাখে। আমি সবসময় যেটা বলি যে আপনি যদি ভালো স্পিনার হন, তাহলে আপনার উইকেট ভরসা করতে হবে না, আপনি বল স্পিন করাই বল টার্ন করাতে পারবেন। সে সময় রফিক ভাই, রাজ্জাক, সাকিব, এই 3টা বোলার পৃথিবীর যে কোনো সারফেসেই আসলে বল টার্ন করাইতে পারত, কারণ তারা বল স্পিন করাইতো। হ্যাঁ, সাকিব তুলনামূলক বল স্পিন কম করায়, স্টিল স্মার্টেস্ট বোলার। অস্ট্রেলিয়ায় 5 উইকেট পাওয়া বোলার, সাউথ আফ্রিকার সম্ভবত সেঞ্চুরিয়ানে একমাত্র বোলার যে 5 উইকেট নিয়েছিল টেস্টে। বিচিত্র সব উইকেট ইসে রেকর্ডের মালিক তো পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন সব ভেন্যুতে এসে 5 উইকেট নিয়েছে যেখানে শেন ওয়ার্ন খেলেও কোনোদিন 5 উইকেট পান নাই। যাই হোক, ওইটা কোয়ালিটি টাইম ছিল, ফলে ওই সময় আমাদের পেসাররা একটু কম গুরুত্ব পাইছেন, মেনে নেওয়া যায়। কিন্তু এরপরে আমরা ইনফিনিটি কমপ্লেক্স এবং ওই ঘোর থেকে বেরোতে না পারা, যে আমাদের 3 বাঁহাতি খেলাতেই হবে। মোটামুটি বাহাত ঘুরায় এনে ফেলতেছে, হাত ঘোরে বল ঘোরে না। এদের দিয়েই আমরা কাজ চালায় যাচ্ছি। রাজ আ আর দলে ডাকই পাচ্ছে না। রফিক ভাই তো অনেক আগে অবসর নিয়ে নিলেন। ইভেন আরাফাত সানি, ইলিয়াস সানি, আ দুজনের ২ রকম বৈশিষ্ট্য। ইলিয়াস সানি যথেষ্ট কোয়ালিটি ছিল। ওরা নানা কারণে আর জাতীয় দলে রেগুলার না। তাহলে যাদের ডেকে, ডেকে এনে বল করানো হচ্ছে, তারা তো কেউ সাকিবের পার্টনার হওয়ারই যোগ্য না। এখন সাকিব ঠিক আছে, বাকি জায়গাগুলো আপনি পেস বোলার নিবেন না? ইন্টারন্যাশনালি আপনার কম্পিট করতে তো পেস বোলার খেলাইতে হবে না? আমরা ওই জায়গা থেকে বেরোচ্ছি না। আমরা একজন ফরহাদ রেজাকে খেলাচ্ছি, বা একজন পেসার কোনোভাবে মাশরাফিকে খেলাচ্ছি। মানে এই সময়ের মাশরাফি বা ফরহাদ রেজা, এরা তো কেউ পূর্বদস্তুর ফাস্ট বোলারও না। এরা তখন স্লো মিডিয়াম পেসার। এই স্লো মিডিয়াম পেসার খেলাচ্ছি। এমনও হয়েছে টেস্টে আমরা জেনুইন পেসার ছাড়াই খেলতে নেমে গেছি। বা আরেকটু পিছায়ে গেলে আপনি দেখবেন না, আফতাবকে ভরসা করে আমরা পেস বোলিং সাজায় ফেলছি। আফতাব হচ্ছে মূল পেসার। এইসব কাণ্ড কারখানা আমরা পেসারদের সঙ্গে করছি। ফলে পেস বোলিংটা দাঁড়ায় নাই কখনোই। এই জিনিসটা আসলে ওই যে ইতিহাস যদি আমরা খুঁড়তে যাই, তাহলে ১ম কৃতিত্ব কিন্তু মাশরাফি এবং হাথুর সিংয়ের। এটা সত্যি যে বাংলাদেশে পেস বিপ্লবটা কিভাবে হলো? বাংলাদেশের পেস বিপ্লব পরের ফেজগুলোর কৃতিত্ব, একেক ধাপে একেকজন দায়িত্ব নিয়ে এই বিপ্লব করাইছেন, বিপ্লব করছেন। কিন্তু বাংলাদেশে যে পেস বোলাররা কিছু করতে পারে, আমাদের পেস বোলারদের উপর যে ভরসা করা যায়, বাংলাদেশে যে ৩ জন, ইভেন ঘরের মাটিতে ৪ জন পেসার নিয়ে খেলতে পারে, সেটা কিন্তু মাশরাফি আর হাথুর সিংয়ে। আমি এই কৃতিত্বটা ভাগাভাগি না করি, দুজন খুব একমত ছিল এ ব্যাপারে। যে আমাদের যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছু করার মতো, বলার মতো করতে হয়, তাহলে আমাদেরকে ৩ পেসারের নিচে নামা চলবে না। এবং সেটা তারা প্রুভ করে দিল। অস্ট্রেলিয়া থেকে বিশ্বকাপ শেষ করে ঘরে আসলো। ঘরে এসেই তারা প্রথমত ইন্ডিয়ার সিরিজ হারালো, পাকিস্তানরা হোয়াইট ওয়াশ করলো। ৪টা করে পেসার নিয়ে খেললো। মুস্তাফিজ শুরু করলো, তাসকিন, মাশরাফি, সে রুবেল, সে কি একটা ভয়ানক অবস্থা। এমন না যে সবাই নাহিদ রানের স্ট্যান্ডার্ড। কিন্তু মুস্তাফিজ তো সে সময় রীতিমতো ঝলসাচ্ছে, ওই কাটার মেরে, মেরে। আর তাসকিন যথেষ্ট গতি জেনারেট করতেছে, ১৪০, ৪২, ৪৩। ও তখন স্বপ্ন দেখতেছে ও মাঝে, মাঝে ৪৫ও ছুঁয়ে ফেলতে পারে। বারবার বলতেছে বিভিন্ন ইন্টারভিউতে ৫০ এর জন্য ছুটতেছে। এরকম একটা বোলিং এবং মাশরাফির ওই পৃষ্ঠপোষকতাটা পাইছে। এবং এখানে মাথায় রাখেন, ওখানে কিন্তু 3rd সিরিজটা বাংলাদেশ খেলছিল। ব্যাক টু ব্যাক যে সিরিজগুলো হচ্ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। তখন ম্যানেজমেন্টের চাপে বাংলাদেশ বাধ্য হয়ে ১ম ম্যাচে ২ পেসার নিয়ে খেলছিল। মানে মাশরাফি এবং হাথুরুস সিংয়েরে পাপন ভাইরা একরকম চাপ দিয়ে দিছিল যে সাউথ আফ্রিকা বাইরে থেকে আসতেছে, ওদের বিপক্ষে খেলা আমাদের মাটিতে, আমরা ৩ পেসার নিয়ে খেলব না।
ওদের শক্তিরে আমরা শক্তি বানাইতে পারি না। এইসব আজগুবি কথা-টথা বলে চাপ দিয়ে ২ পেসার খেলানো হয়েছে, সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেছে। পরের ২ ম্যাচে বাংলাদেশ আবার ৪ পেসারে চলে গেছে। মাশরাফি আর হাথুরুস সিংহে বোর্ডের কথা শুনে নাই এবং বাংলাদেশ ২ ম্যাচ জিতে সিরিজে আ রীতিমতো 1-0 ডাউন থাকা অবস্থা থেকে ফিরে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতল। মানে বাংলাদেশ প্রথমবারের মতো দেখালো, নিজেদেরই দেখালো যে আমরা চাইলে ৩ পেসার ৪ পেসার রেগুলার খেলাতে পারি এবং সেটা দিয়ে রেজাল্ট আনতে পারি যেকোনো উইকেটে। আমরা মিরপুরে সেরকম উইকেট বানাতেও পারি এবং এই জিনিসটা ওই ২০১৫ পর থেকে আমরা ২০২১ পর্যন্ত আর থামিনি। আমরা একের পর এক প্যাটার্ন করে গেছি। এই জায়গাটায় সবচেয়ে বড় কৃতিত্ব পাওনা আমাদের সাবেক বাংলাদেশি পেসার নাজমুলের। নাজমুলের কৃতিত্বটা কোত্থেকে আসলো? নাজমুল তো এই সময় খেলা থেকে অনেক দূরে। নাজমুল কোচিং শুরু করেছে এবং নাজমুল এখন তো ন্যাশনাল সার্কিটে কোচিং করায়, বিসিবির সঙ্গে কোচিং করায়। নাজমুল তখন কাজ করে সিলেটে। নাজমুল সিলেটে একটা রেভুলেশন করল। নাজমুলের এই সিলেট রেভুলেশন দিয়ে, নাজমুল সিলেটের ছেলে এবং সিলেট কিন্তু আমাদের পেস বোলিংয়ের আদিভূমি। শান্ত ভাইও কিন্তু সিলেটের মানুষ, যদিও জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে। কিন্তু নাজমুল আসলে সিলেটে একটা রেভুলেশন করলো। ও তখন ওর বিসিবিতে আসে নাই। ও সিলেটে কাদের তৈরি করলো আপনি দেখেন। আশেপাশে আরো অনেক ছেলেপেলে আছে কিন্তু জাস্ট ওই সময়ের আমাদের পেস সেটআপটা দেখেন টেস্টের। আবাদত, খালেদ আর হচ্ছে রাহি, ৩ টাই সিলেটের ছেলে, ৩ টাই নাজমুলের প্রোডাকশন। নাজমুল হাতে ধরে এদের ৩ জনরে বানাইছে। এছাড়া রাজা ছিল, আরো বেশ কয়েকজন তখন। আমি এদের অনুসন্ধানে সিলেটে গেছিলাম, আমাকে রাজিন নিয়ে গেছিল। রাজিন ওখানে আবার হচ্ছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ায়। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি আবার অনারারিভাবে এই সব ক্রিকেটারকে স্টুডেন্ট হিসাবে সুযোগ সুবিধা দেয় এবং তারা ওখানকার স্টুডেন্ট। তো খালেদ, রাহি, ইবাদত মেট্রোপলিটনের স্টুডেন্ট না মনে হয়। মানে সব মিলে সিলেটে তখন একটা জমজমাট অবস্থা। যে সিলেট মূলত একসময় প্রডিউস করছে কাদের? ধরেন পেসার প্রডিউস করছে। শান্ত ভাই তো ওই অর্থে সিলেটের না, কিন্তু তাপসদা সিলেটের। তাপসদা দারুণ সিমার ছিল, দারুণ সিমার ছিল। এছাড়া সিলেট মূলত ব্যাটসম্যান বা অলরাউন্ডার প্রডিউস করছে। স্পিনিং অলরাউন্ডার প্রডিউস করছে। রাজিন, অলোকদার মতো ২ টা ক্লাস ব্যাটসম্যান প্রডিউস করছে। সেই সিলেট হঠাৎ করে গাদা, গাদা পেসার তৈরি করা শুরু করল। সেটা হচ্ছে নাজমুলের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম। এই ছেলেটা বাড়ি, বাড়ি গিয়ে রীতিমতো তরুণ পেসারদের, দীর্ঘদেহী পেসারদের খুঁজে, খুঁজে তাদের জোর করে যে তোদের হবে, তোদের হবে এবং তাদের বোলিং অ্যাকশন ঠিক করা থেকে শুরু করে নিজে মিডিয়াম পেস করছে সারা জীবন। কিন্তু ও জেনুইন পেসারদের পেছনে দারুণ এফোর্ট দিছে। এখন কি জানেন? সামাজিক বিপ্লবের মতো ক্রিকেট বিপ্লবও একটা জায়গায় যখন রেভলিউশনটা শুরু হয়, তখন ওই দেশটার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হতে থাকে। ছোট, ছোট করে বিস্ফোরণ হয়, কোথাও বড় বিস্ফোরণ হয়। সিলেটের এই রেভলিউশন আমাদের টেস্টকেও খুব উপকৃত করল। পাশাপাশি মুস্তাফিজের উত্থান, মাশরাফি তখনও দারুণ সিম করতেছে। তাসকিন দুর্দান্তভাবে ফিরে আসছে জীবনে এবং বোলিংয়ে। ফলে ওয়ানডেতেও আমরা মোটামুটি আলোর দিশা পাচ্ছি। কিন্তু ওয়ানডেতে বিস্ফোরণটা ঘটায় দিল রাজশাহীতে আলমগীর কবির, আরেকজন জাতীয় দলের দুর্ভাগা মানুষ। এই দুর্ভাগা মানুষটাও ওই নাজমুলের মতো অতগুলো ম্যাচও পান নাই। আলমগীর ভাই ন্যাশনাল টিমে ম্যাচ পাইছেন বোধহয় ১ টা বা ২ টো। কিন্তু খুব কমিটেড মানুষ ছিলেন, খুব কমিটেড বোলার ছিলেন। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের যারা খোঁজখবর রাখে তারা জানে আলমগীর ভাই কত পরিশ্রম করছেন ক্রিকেটের জন্য। ওকে সেই সময় তো পুরস্কারটা পান নাই। পুরস্কার শেষ পর্যন্ত নিজে বানালেন। সেটা কি, উনি রাজশাহীতে ওই বিসিবির কোচ হিসেবে কাজ করেন এবং রাজশাহীতে উনি একের পর এক ছেলেপেলেদের উঠায় আনা শুরু করলেন। সেই ব্যাচটা কারা দেখেন? নাহিদ রানা, হাসান, শরীফুল। এই যে রাজশাহী থেকে একটা ব্যাচ উঠে আসা শুরু করলো এবং এরা হচ্ছে বাংলাদেশকে আরেকটা মাত্রায় নিয়ে গেল। টেস্ট বলেন, পরবর্তীতে লিমিটেড ওভার ক্রিকেট সব জায়গায় এরা ছড়ায় পড়ল। আলমগীর কবিরের ব্যাচ, আলমগীর কবিরের এই ব্যাচটা হচ্ছে সত্যি, সত্যি এরা কেউ আর 140 র নিচে নামে না। এরা শুধু যে কন্ট্রোল বা পেস তা না। যেমন হাসান এখন 140 র নিচে বল করে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন, এই তো ২ দিন আগে হাসান আসলো। হাসান ১ম বছরটা কিন্তু 140 প্লাসেই বল করে গেছে নিয়মিত। শরীফুল 140 প্লাস বোলার, পরে একটু পেস লিমিটেড করছে ইচ্ছা করে। এরা দুজনই কন্ট্রোল বাড়ানোর জন্য পেস লিমিটেড করছে। নাহিদ রানা তো নাহিদ রানাই এবং রাজশাহী থেকে আরও পাইপলাইনে ছেলেপেলে উঠে আসতেছে। এর মধ্যে আরও মজার কিছু ঘটনা ঘটলো। আমাদের একটা আন্ডার 19 ব্যাচ।
2020 বিশ্বকাপ জিতলো। ওই আন্ডার-19 ব্যাচটা থেকে ২ টো ছেলে বেরোয় আসলো। তানজিম সাকিব এবং মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়কে এখনো আমরা ইন্টারন্যাশনালে দেখিনি। বাট আমাদের ওয়েট করতে থাকা বোলারদের মধ্যে সম্ভবত সবচেয়ে ফেরোসাস বোলার হইতে চাচ্ছে। ফেরোসাস আ অ খারাপ অর্থে না। ছেলে এরা প্রত্যেকে সুন্দর ছেলে। কিন্তু আ দারুণ আ মনের ছেলে। কিন্তু ফেরোসাস বলতে হচ্ছে এরা উইকেটে একদম আসলেই ব্লাড দেখতে চাওয়া বোলার। এই তানজিম সাকিবের মতোই। ফলে তানজিম সাকিব আর মৃত্যুঞ্জয় ওরা ২ ভাই উঠে আসলো। আ আ মানে ওদের বন্ধু বলি না, আমি ভাই বলি। এই যে একটা বিপ্লব হলো। এখন এরা সবাই এলাকা থেকে উঠে আসতেছে। ঢাকায় এদের গ্রুম করবে কে? ঢাকায় এদেরকে আ আলমগীর ভাই রেডি করে পাঠাচ্ছে। নাজমুল তখনও ঢাকায়, নাজমুল ইতিমধ্যে ঢাকায় চলে আসতেছে। আ বা বিভিন্ন জায়গা থেকে এরা আসতেছে। আন্ডার-19 থেকে আসতেছে। এদের ঢাকায় যত্নের দায়িত্ব নিল হচ্ছে তালহা জুবায়ের। তালহা জুবায়েরও তার গল্পটা তো আপনারা জানেন। অ্যান্ডি রবার্টস বাংলাদেশে যখন ক্যাম্প করতে আসছিলেন ২০০০ সালের পূর্ব অবস্থায়, সে অবস্থায় এসে ২ টি ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছিলেন। বলে সুপারিশ লিখে গেছিলেন যে, এই ২ টো ছেলে একসময় পৃথিবীর ক্রিকেট ডমিনেট করতে পারে যদি ঠিকমতো এদের যত্ন নেওয়া হয়। সেই যত্ন না নেওয়াতে দুজনেই ইনজুরিতে পড়ল। তালহা ওখান থেকে আর ফিরলই না। বোর্ড তাকে সেই সুযোগটাও দিল না। মাশরাফি নিজের কষ্টে ফিরল। তালহা সে সময় আর খুব আ উম প্রতিশ্রুতিশীল একজন ফাস্ট বোলার ছিল। তো যাই হোক, তালহা খুব অল্প বয়সে শেষ পর্যন্ত অবসরই নিয়ে নিল। তো অবসর নেওয়ার পরে ওই বাকিদের গল্পের মতোই। ও আসলে নিজের না পাওয়াটা ফিরায় দিতে চাইল স্টুডেন্টদের মধ্যে থেকে। তালহা ওই সময় আমাদের এজ লেভেল থেকে আসা এবং এজ লেভেলে খেলতে থাকা পেস বোলার, ন্যাশনাল টিমে এই যারা আসতেছে প্রত্যেকের গ্রিপ ঠিক করা, প্রত্যেকের অ্যাকশন ঠিক করা, শরীফুল একটু সুইং এর পথ হারায় ফেলতেছে, শরীফুলের ঠিক করা, মানে প্রত্যেককে নিয়ে কাজ করা, অসীম পরিশ্রম করতেছে এবং বিসিবিও ওকে সুযোগ দিচ্ছিল। বিসিবি ও ন্যাশনাল টিমের কোচ না হওয়া সত্ত্বেও ওকে কখনো এইচপিতে দায়িত্ব দিচ্ছে, এই ৩ মাস এইচপি চালাও, আবার বগুড়ায় যাও, বাংলা টাইগার্স চালাও, বাংলা টাইগার্সের পেস বোলিং দেখো। এমনকি ন্যাশনাল টিমেও দায়িত্ব দেওয়া হচ্ছিল যে ন্যাশনাল টিম দেখো। এছাড়া বাইরে তো ক্লাবে কাজ করতেছে, বিপিএল এ কাজ করতেছে। আর সে তো খুব সুদর্শন কোচ হিসাবে রাতারাতি জনপ্রিয়ও হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে তালহার জনপ্রিয়তা বা ওই সুদর্শন চুলের স্টাইল এগুলো কোনো ব্যাপারই না। ব্যাপার হচ্ছে সে শুধু ওই ৩ টা লেভেল করে সন্তুষ্ট থাকে নাই কোচ হিসাবে। সে নিজের পেস বোলিং কোচের যে সত্তাটা, এই সত্তাটাকে আরো বাড়াইতে চায়। দেখেন সেজন্য সে কি করছে, অস্ট্রেলিয়ায় চলে গেছে নিজ খরচে। অস্ট্রেলিয়ায় গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াতে ওদের এক্সেলেন্স সেন্টারে ১-২ টো ডিগ্রি করছে আলাদা, আলাদা। ছোট, ছোট কোর্স, ৬ মাসের করে কোর্স। এছাড়া ওখানে সে বায়োমেকানিক্স নিয়ে কাজ করছে। এখনো আমাদের দেশে বায়োমেকানিক্স বিশেষজ্ঞ কোনো পেস বোলিং কোচ ঐরকম আমরা পাই নাই। জাকির ভাইয়ের পরে আ অবশ্যই এই পুরো ব্যাপারটা কিন্তু জাকির ভাইয়েরও ভালোই একটা অবদান চিরকালই আছে। কারণ এদের অনেকেরই অ্যাকশন নিয়ে জাকির ভাই বিভিন্ন সময় কাজ করছেন। কদিন আগে মারা গেলেন জাকির ভাই। তো জাকিবের পরে আমরা কোনো বায়োমেকানিক্স স্পেশালিস্ট পেস বোলিং কোচ পাই নাই। যেটা খুব দরকার। আপনার দেশের পেস বোলিং দাঁড় করাতে গেলে বায়োমেকানিক্স বিশেষজ্ঞ পেস বোলিং কোচ দরকার। তালহা নিজেকে সেই জায়গাটায় নিতে চাচ্ছে। একই সঙ্গে সে অন্যান্য সায়েন্স বুঝতেছে, একের পর এক কোর্স করতেছে এবং বায়োমেকানিক্সটা বুঝতেছে। কেন? কারণ এই ছেলেটার মাথার ভিতরে সবসময় ঘুরতে থাকে যে, আমি তো আসলে আমার যদি একটা বায়োমেকানিক্স বোঝার লোক ওই সময় আমাকে একটু দেখায় দিত। তাহলে তো আমি তাহলে আর শেষ হয়ে যেতাম না। আমি আরো দীর্ঘ ক্যারিয়ারের মালিক হতাম। আমার ইনজুরি প্রিভেনশন, আমার শরীরটা কি চায়, আমার কোন পায়ে লোড যাওয়া উচিত, আমার ল্যান্ডিংটা কি হওয়া উচিত, আমার হিপটা কেমন থাকা উচিত, কিছুই তো সে সময় কেউ দেখায় দেয় নাই। ফলে তালহা মাশরাফিরা শেষ হইছে। কিন্তু তালহা আর কাউকে শেষ হতে দিতে চায় নাই। এইজন্য এখন যে পেস বোলারদের আপনি সুস্থ দেখেন, সর্বোচ্চ গতিতে ইন্টারন্যাশনালে বল করতে দেখেন, এটার কৃতিত্ব তালহার। মানে যদি তৃণমূলে হান্টিং এর কাজটা, স্কাউটিং এর কাজটা নাজমুলরা করে থাকেন, নাজমুল বা আমাদের আলমগীর ভাই এরা যদি করে থাকেন, নাজমুল এখন কিন্তু আবার ভিন্ন রোল প্লে করতেছে। নাজমুল এখন হচ্ছে একাডেমিতে চলে আসছে, এখন আবার এদেরকে সে সর্বোচ্চ পর্যায়ে গড়ে তোলার কাজ করতেছে। এখন আমাদের ঢাকায় সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটার গড়ে তোলার কাজ করায় আবার ৩ জন অসাধারণ ভূমিকা রাখতেছেন। ব্যাটিং, বোলিং সব মিলায়। আ নাজমুল, সোহেল ভাই আর হচ্ছে তালহা নিজে। তো তালহার এই যত্নটা এবং এদের প্রত্যেকের অ্যাকশন নিয়ে কাজ করা, বায়োমেকানিক্স নিয়ে কাজ করা, এই জিনিসটা আমাদের আবার অ্যাসিওর করলো যে আমরা এই পেস বোলারদের পেয়ে যাতে হারায় না ফেলি। এর আগে যে জিনিসটা বারবার ঘটছে, আমরা এই পেস বোলারদের পাচ্ছি। এখন যেটা মাঝে একটা ঘাটতি তৈরি হলো ২০২১ থেকে এই ২০২৪ পর্যন্ত আমরা দেখলাম যে আমরা কিছুতেই বুঝতেছি না আমাদের এই স্ট্রেংথটা।
আমাদের বোর্ড বুঝতেছে না যে আমাদের পেস বোলিং বিপ্লব হয়ে গেছে। অভিষেক মুখার্জির মতো হিস্টোরিয়ান মুম্বাইতে বসে বুঝতেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেট বিশেষজ্ঞরা বুঝতেছেন, আমাদের বোর্ড বুঝতেছে না। ফলে আমাদের বোর্ড মিরপুরে খেলা হলেই এই নোংরা অপ্রস্তুত উইকেট দিয়ে দিচ্ছে, ফলে আমাদের পেসাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাশরাফির যুগ শেষ হওয়ার পরেই এটা শুরু হয়ে গেল, যে মাশরাফির ওই জেদাজেদির কারণে মিরপুরে এটা করার সুযোগ পাচ্ছিল না ওই সময়। অবশ্যই সঙ্গে হাতুর সিংয়ে, দুজনেরই কৃতিত্ব দিতে হবে। এর সঙ্গে যেই মাশরাফি চলে গেল, সেই আবার শুরু হলো মিরপুরে নোংরা উইকেট করা। অবশেষে টনি হেমিং, এবং এই জায়গাটায় তো অবশ্যই বুলবুল ভাইও কৃতিত্ব পাবেন, টনি হেমিং এবং বুলবুল ভাই, এবং ইভেন পাইলট যেহেতু এখন ইসের গ্রাউন্ডসের প্রধান, ফলে তাকে তো কৃতিত্ব দিতেই হবে। এরা ওই জায়গাটায় পৌঁছাইতে পারছে যে আমাদের মূল শক্তি কী এখন, আমাদের মূল শক্তি পেস বোলিং। সেটা অভিষেক মুখার্জি বলার আগেই আমরা বুঝে ফেলছি যে আমরা পেস বোলিং নির্ভর একটা ক্রিকেট টিমে পরিণত হয়েছি। অল ফরম্যাটে, টি-20-তে তানজিম সাকিবরা করছে সেটা, অবশ্যই মুস্তাফিজ অল ফরম্যাটে টেস্ট খেলে না এখন আর। সব জায়গায় আমাদের শ্রেষ্ঠতম অর্জনগুলোর একটা তাসকিন অল ফরম্যাট সুপারস্টার, সঙ্গে টেস্ট ওয়ানডেতে নাহিদ রানা, মানে আমরা যেদিকে তাকাই এখন পেস বোলার আর পেস বোলার। এবং পাইপলাইনে মৃত্যুঞ্জয় ইনজুরির জন্য দীর্ঘদিন ওয়েট করতে হয়েছে। আমি সতর্ক করে দিতে চাই জাতীয় দলে থাকা পেস বোলারদের, আপনারা নিশ্চয়ই জানেন মৃত্যুঞ্জয় কী করতে পারে। যে মুহূর্তে আপনার কেউ পা ফসকাবেন, সেই মুহূর্তে কিন্তু জায়গা একদম ছোবল দিয়ে নিয়ে নেবে। দেখেন এবাদত, খালেদ, রাহি, ওরা কি সাফারিংসটা করতেছে, ওদের কারোর যোগ্যতার অভাব। ওরা চাইলে এখন ওই সময়ের বাংলাদেশ টিম হলে কিন্তু ওরা এখনও বাংলাদেশ দলেই থাকতো, কিন্তু এবাদত আর খালেদ ইনজুরিতে একটু মিস করলো একটা বছর, সঙ্গে সঙ্গে জায়গা দখল হয়ে গেছে। এখন আর জায়গা খুঁজে পাচ্ছে না, অথচ এবাদত কি বোলিংটা করতেছিল। নিশ্চয়ই কম্পিটিশন চলতে থাকবে, এই হেলদি কম্পিটিশনে তো আমাদের মূল অ্যাসেট তো ব্যক্তি বোলার না, মূল অ্যাসেট তো তাসকিন, এবাদত, নাহিদ বা মুস্তাফিজ না। মূল অ্যাসেট হচ্ছে এদের মধ্যে এই যে কম্পিটিশনটা প্রত্যেকে প্রতিনিয়ত ডেভেলপ করতেছে। এখন আর এদের তালহা বা নাজমুল লাগতেছে না, একে অপরে ডেভেলপ করে দিচ্ছে এই কম্পিটিশন করে। এই জিনিসটা আমাদের আরও অনেকের নাম বললাম না, যেমন রিপন মণ্ডল দুর্দান্তভাবে উঠে আসতেছে। সাকলান নামে একটা প্রাকৃতিক ছেলে, কোনো মানে কারোর তুলে আনা লাগে নাই, খুবই ন্যাচারাল একটা ট্যালেন্ট উঠে আসতেছে। বাচ্চাদের কারো কথা বলবো না, বাচ্চাদের মধ্যে আরও ভয়ঙ্কর কতগুলো অ্যাসেট তৈরি হচ্ছে, তাদের নামের মুহূর্তে বলবো না, তারাও এদের চ্যালেঞ্জ ছোড়ার জন্য প্রস্তুত। সব মিলে আমরা আমাদের আইডেন্টিটিটা চেঞ্জ করতে পারতেছি, এবং সেই আইডেন্টিটি চেঞ্জ করায় আমাদের যে সাবেক পেসাররা যারা ব্যক্তি জীবনে বঞ্চিত ছিলেন খেলোয়াড়ি জীবনে, সেইটার প্রতিদান কোচ হিসাবে দিচ্ছেন সেই তালহা, আলমগীর ভাই, নাজমুল, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। জাতি হিসাবেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।